যে জুলাই আন্দোলনে কার কৃতিত্ব বেশি ছিল, এনসিপির নাকি শিবিরের? কিন্তু আমরা তো দেখি যে শিবির এবং এনসিপি তারা ভাই ভাই। এখন কি কারণে তারা এই মানে যুদ্ধ করছে, কে কত বেশি ক্রেডিট নেবে সেই নিয়ে তাদের বাহাস চলছে। এক ধরনের প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। আমরা আল জাজিরার যেই সংবাদটি দেখেছিলাম, আমরা একটা প্রতিবেদন এখানে করেছি, সেখানে আমরা খুব স্পষ্ট করে দেখেছিলাম যে শিবির কেমন করে অপ্রকাশ্যে থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং সেই বিষয়টি উঠে আসার পর থেকে এখন নাহিদ ইসলাম আজকে আবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, তার বিপরীতে আবার আল জাজিরার সাংবাদিক, কোট আনকোট আল জাজিরার সাংবাদিকরা নীতিগতভাবে যে সমস্ত কাজগুলো করতে পারে না সেগুলো তিনি করছেন। সেই কোট আনকোট ওই সাংবাদিক তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন যে কেমন করে শিবিরের যেই সভাপতি সাদিক কায়েমের গুরুত্ব ভূমিকা এই আন্দোলনে কতটা তীব্রতর ছিল সেগুলো তিনি যদি প্রকাশ না করতেন তাহলে এনসিপি তাকে সেই কৃতিত্ব কখনোই দিত না। আপনাদের অনেকেরই মনে আছে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 4 থেকে 5 দিনের মধ্যে শিবির একটি প্রেস রিলিজ পাঠিয়েছিল সবগুলো গণমাধ্যমে। সেখানে তারা প্রথমবারের মতো ঘোষণা করেছিল যে এই আন্দোলনের নেতৃত্ব তারাই দিয়েছিল। সেই প্রেস লিস্টে আমার কাছে এখনো আছে। আমি একটি সংবাদও করেছিলাম তখন। কিন্তু তখন অনেক কিছু ঘোলাটে ছিল, সবকিছু দৃশ্যমান ছিল না। তো তারা কেন আসলে যুদ্ধ করছে? তারা কেন একজন আরেকজনের চেয়ে বেশি কৃতিত্ব নিতে চাচ্ছে? কিংবা একজন আরেকজনকে কৃতিত্ব দিতে চাইছে না? এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী পুলক ঘটক এবং রয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, খুবই জনপ্রিয় ব্লগার আসাদ নূর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আসাদ নূর এবং পুলক ঘটক, আমি নিশ্চিত আপনারা দুজনেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা মল্ল যুদ্ধ চলছে নিশ্চয়ই দেখেছেন। আসাদ নূর, আপনার কাছে কি মনে হয় কি যুদ্ধ করছে তারা? চৈত্র মাসে গরু হারাইলে বউরে তো মা ডাকবেই, মানে আর তো উপায় নাই। আর কি চান? মানে এখন তাদের পতন সুনিশ্চিত। তারা এখন চোখে আধার দেখতে পাচ্ছে, এটা আমার মনে হয়। আজকে একটা মিছিল দেখলাম, সেই মিছিলে একটা খণ্ড ভিডিও দেখলাম যেখানে বলছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সে বলছে এইখানে ভিড় করে লাভ নাই, শাহবাগ যেয়ে রাস্তা ব্লক করো। এবং এই রাস্তা ব্লক নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষরা কি পরিমাণ যে খেপেছে, এবং যারাই তাদের এই অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকেই বলে আপনি আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগের দোসর। এবং এই যে তাদের সনদ দরকার, অর্থাৎ তাদের যাবতীয় অপরাধের তারা দায় মুক্তি চায়। এই দায় মুক্তি কেন চায়? তারা এটা নিশ্চিত যে তারা আর বেশি দিন ক্ষমতায় থাকছে না। এখন তাদের পতনকে ঘটাচ্ছে, তাদের পতন তারা নিজেরাই ঘটাচ্ছে। এনসিপি একদম খুব দায়িত্ব নিয়ে এত অল্প সময়ের মধ্যে বিশাল এক চাঁদাবাজ বাহিনী হয়ে গেছে। এনসিপির যে নাহিদের বাবার ধর্ষণ কাণ্ড, এগুলো তো মোটামুটি স্পষ্ট সবার কাছেই। কিন্তু এই ভিডিওটা আমার মনে আছে আমি আগস্টের 10 তারিখে আপলোড করেছিলাম গত বছর, কিন্তু এটা নিয়ে খুব একটা মানুষ আলোচনা করে নাই। কেন আলোচনা করে নাই কে জানে। এখন যখন নাহিদের বাবার এই যে গুন্ডামি দেখার পরে মনে হচ্ছে আরে ক্যারেক্টারে তো মিলে যাচ্ছে, এখন অনেকে হুশে ফিরেছেন। এবং এই যে একটা ছেলে রিয়াদ, হ্যাঁ রিয়াদ নামের যে ছেলেটি চাঁদাবাজি করতে যেয়ে অ্যারেস্ট হলো, তার চাঁদাবাজির ক্লিপ আপনি দেখেন, অধ্যত্ত দেখেন কি পরিমাণে হুমকি ধমকি দেয়। এবং দুইজন যে টাকা যে নিচ্ছে সেই নেওয়ার যে ফুটেজ, সেখান থেকে স্পষ্ট হচ্ছে তারা খুবই বেপরোয়া। এবং নাহিদের ছত্রছায়া এরা এই চাঁদাবাজ, এবং নাহিদ নিজেও তো চাঁদাবাজ। এখন সে নিজে যেহেতু একটা ক্যারেক্টার প্লে করে, তাই সে চাঁদাবাজি করায় এইসব রিয়াদ ফিয়াদ দিয়া, তাই না? এখন এই জাতীয় চাঁদাবাজ পার্টির ইমেজ যে অবস্থায় এসেছে, তাদের তো কোনো যোগ্যতা নেই। মিলিটারির ছত্রছায়া থেকে তারা বিভিন্ন জায়গায় গুন্ডামি করে বেরিয়েছে, হ্যাঁ, হুমকি ধমকি। গোপালগঞ্জ থেকে তাদের যে পতন শুরু, এখন তারা এটা নিশ্চিত যে কোনোভাবে তাদের দায় মুক্তির দরকার। এই দায় মুক্তির জন্য এত ছোটাছুটি। আর এই যে সরকারটা, এটা জামাত ব্যাগ যতই বলে না, আমি তো দেখি মিলিটারি ব্যাগ, মিলিটারির পুরো মানে মানে এটা একটা খুব ঠান্ডা মাথায় একটা কু হয়ে গেল। তো আমি জানি না ক্ষমতাসীনরা বারবার কেন মিলিটারিদের বিশ্বাস করে। আমি মনে করি এই বাংলাদেশের যতগুলো বাহিনী আছে তার মধ্যে সবচেয়ে কাওয়ার্ড, সবচেয়ে বিশ্বাসঘাতক হচ্ছে এই মিলিটারি।
এই মিলিটারি শুধুমাত্র বঙ্গবন্ধুকে খুন করছে বলে খারাপ তা না, এবং এই মিলিটারি যে জিয়াউর রহমানকে হত্যা করছে বলে তারা গাদ্দার তা না। তারা তারা তো পাকিস্তান আমল থেকেই গাদ্দার, এখন পর্যন্ত গাদ্দার। তো গাদ্দাররা, আপনি শিবিরের বলছেন যে শিবির কেন বিভিন্ন ব্যানারে আসে, মিলিটারি নিজেও তো ক্ষমতা দখল করছে, সেটা এই এনসিপি, এই শিবির এদের এদের দেখিয়ে দেখিয়ে করছে। সামনে দেখবেন তারাই ক্ষমতা নেবে, কিন্তু বিভিন্ন পুতুল সামনে রাখবে। তো এই পুতুলটা তো আর মানুষের মতো খেলতে পারবে না, এটাই আমার প্রাথমিক বক্তব্য। জি, পুলক ঘটক মানে মনে করেন এখন তাদের এই বিরোধটা চরম আকার ধারণ করলো, কারণটা কি? আমার কাছে সুলতানা আপা বিরোধ চরম আকার ধারণ করেছে মনে হয় না। আমার আমার চোখটা একটু অন্যরকম। আমার কাছে একটা সমঝোতার খেলা বলে মনে হয়। বেশ কয়েকটা কারণ আছে যে কারণে আমার এই ধারণাটা। তবে একটা কথা ঠিক যে তারা ওই যে আমাদের এক ভাই আরাফাত মুন্না, আপনি হয়তো চেনেন, আপনারও ছোট ভাই, আমাদেরও ছোট ভাই, সাংবাদিকতায় আছে। আরাফাত মুন্না একটা স্ট্যাটাস দিয়েছিল যে যদি কোনো শিবিরের ছেলেকে জিজ্ঞেস করেন আমাদের সাংবাদিকতা পেশায়, যদি তাকে শিবির বলেন, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে বলবে ট্যাগিং এর রাজনীতি বন্ধ করেন। এবং এই কথাটা বলার পরে মুন্না জিজ্ঞাসা করছে, ভাই কতদিন পরিচয় গোপন করে এই রাজনীতিটা করবেন? এরা পরিচয় গোপন করে রাজনীতিটা করতে চায় একটা কৌশলগত অবস্থান। শিবিরের ছেলেদেরকে, জামাতের লোকদেরকে এখনো পর্যন্ত তাদের এই যে উন্মুক্ত পরিবেশে থেকেও বিভিন্ন মাধ্যমে তারা আছে, একটা সামাজিক গ্রহণযোগ্যতার মারাত্মক সমস্যা আছে জামাত এবং শিবির পরিচয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখনো বহু মানুষের, বিপুল সংখ্যক বাঙালির প্রাণের জায়গা। মুক্তিযুদ্ধ বিরোধী দল তো, ওখান থেকে নিজেদেরকে একটু আলাদা করা এবং স্বতন্ত্র পরিচয় দেওয়া। এরা যে দলটা গঠন করেছে, ওই যে এবি পার্টির নেতা, এবি পার্টি তো জামাতের একটা আর এক নামে তারা এবি পার্টিটা গঠন করেছিল। এদের এনসিপিটা এবি পার্টির একটা অংশ এসছে। আর ওই ইয়ার যে শক্তি দই, তারপরে ছাত্র শক্তি, তারপরে নাগরিক শক্তি, এটা ব্র্যান্ড হচ্ছে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার ব্র্যান্ড। উনি শক্তি দই করেছিলেন সব, ওনার নামগুলোর সঙ্গে শক্তি পাবেন আপনি। না, ওনার যে পার্টি সেটাও নাগরিক শক্তি, এরা যে ছাত্র শক্তি সেটাও। তো পরিপূর্ণভাবে যদি সরাসরি শিবিরের সঙ্গে বা জামাতের ব্র্যান্ডে যদি কাজ করতে দেওয়া অসুবিধা হতো। এ কথাটা ১ বছর আগেই জামাত তাদের অবস্থানটা পরিষ্কার করেছে, একাধিকবার বলছে। এই পর্যায়ে এসে কেন বলছে? একটা হচ্ছে যে কয়েকটা জায়গায় মনে হয় তারা সমঝোতা করতে চাচ্ছে, আমার মনে হয়েছে। একটা হচ্ছে যে বিএনপিকে একটা জায়গা, আপনারা মনে করতে পারেন যে বিএনপিকে সমালোচনা করেছে, না, পুরো ক্রেডিটটা মানে উনি সমালোচনা ছলে পুরো ক্রেডিটটা বিএনপির হাতে তুলে দিয়েছে। আমরা তো রাজনৈতিক কি বলছেন না, জাতীয় ঐক্যমত্যে সরকার চেয়েছিলাম, এই উপদেষ্টারা তো সব তারেক রহমানের। এটা শুধু শিবির একা করে নাই, এটা বুঝাতে চাচ্ছে, এটা আপনারাও করেছেন। ভাষা যেভাবেই হোক, কিন্তু বুঝালো যে এটা আপনারাও করেছেন। ধরেন এদের আন্দোলনের সঙ্গে এই কি নাম যেন আমাদের আনু মোহাম্মদ বা এই ধরনের যে মানুষগুলোর নেতৃত্বের পুরো ভাগে আমরা দেখেছি, তারা তো এখন আজকে বিব্রত যে আমরা, তার তো জায়গা থাকে না, জামাত শিবির এই আন্দোলনটা করেছে, আমাদেরও একটা জায়গা। আমার কাছে এমনও মনে হয় যে কমিউনিস্ট পার্টির বাসদের যে লোকগুলো এই আন্দোলনের সঙ্গে ছিল, তাদের জন্য একটু বিব্রতকর যে সরাসরি জামাত শিবির পরিচয়ে তাদের সঙ্গে রাজনীতি করা। আমার কাছে এমনও মনে হয় যে এই যে ৬২ মতো রাজনৈতিক দলগুলোর কিছু লোক হয়তো বা এদের এই এনসিপিতে জয়েনও করতে পারে। তাদের জন্য একটা স্পেস দেওয়া, যে না, আমরা আসলে সরাসরি শিবির না। ওই যে আরাফাত মুন্নার যে স্ট্যাটাসটা, যে তারা এখনো পরিচয় গোপন করে রাজনীতিটা করতে চায়, এটা হচ্ছে একটা দিক, রাজনৈতিক কৌশলগত অবস্থান। এবং জামাতও ওই কৌশলেই রাজনীতিটা করে, এদেরকে দিয়ে এদেরই একটা, আমার বিশ্বাস যে এই এনসিপি মূলত জামাতের বা শিবিরেরই আর একটা অংশ। আচ্ছা, আরেকটা দিক হচ্ছে যে মানে জাতীয় আন্তর্জাতিক কিছু প্রেক্ষিত তৈরি হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে আপনার চার্জ দ্য অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্রের, উনি তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করে এসেছেন। আবার ইয়ার সঙ্গে বৈঠকের পরে নিশ্চয়ই এমন কোনো বার্তা দিয়েছেন ইউনূসের সঙ্গে বৈঠকের পরে, যে এরা খুব জোরালো ভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা, এই সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হলো যে জঙ্গিবাদকে বরদাস্ত করবে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে হয়তোবা ওইটা সান্ত্বনা দেওয়ারও জায়গা, যে এই জঙ্গি বা ইসলামী উগ্র মৌলবাদ, তার সঙ্গে আমরা না, আমরা একটা মডারেট, এই পরিচয়টাকে আপহোল্ড করার একটা চেষ্টা হতে পারে। আবার ধরেন যে যারা বলতেছে আমরা জঙ্গিবাদ বরদাস্ত করি না, ঠিক ওই ২ দিনের মধ্যেই আবার একেবারে পুরোদস্তুর জঙ্গি হামলাটা সরকারি ছত্রছায়ায় ঘটালো গঙ্গাচড়ায়, রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু গ্রামগুলোতে হাজার হাজার মানুষকে নিয়ে হামলাটা করেছে। একটা সুস্পষ্ট জঙ্গি, মানে আপনি বলবেন যে বোমা মারেনি জন্য জঙ্গি না,
হামলাটা তো একই নেচার, একই আদর্শ, একই আইডিওলজি। তো জি এই জায়গাগুলো চলবে, কিন্তু পরিচয় স্বাতন্ত্র্যটা বজায় রাখতে হবে। আমার ধারণা একটা পরিচয় স্বাতন্ত্র্য রাজনীতির একটা ওয়াইড স্পেস তৈরি করার জন্য কথাগুলো বলছে তারা। আসাদ নূর, এতে করে এই ওয়াইড স্পেস পেলে পরে এনসিপির কি লাভ আছে? আমি মনে করি না ওরা ওই জায়গায় আছে। তাদের মিটিং মিছিলগুলোর অবস্থা দেখেন, কোথাও কেউ নাই, হ্যাঁ। এবং তারা ধাওয়া খাওয়া, একের পর একটা ধাওয়া অনেকগুলোই খেয়েছে। এখন সমস্যা হচ্ছে যে তাদের নিয়ে মাতামাতির কারণটা হচ্ছে তারা যেহেতু কিংস পার্টি, তাদের ইউনূস সাহেবের ওই যে পুলক একটুকে বললেন যে তার সব কিছুতে শক্তি থাকে, মানে নামে শক্তি থাকে, কামে কোনো শক্তি নেই। এবং সে নিজেও যে একটা চূড়ান্ত ব্যর্থ। আপনি মনে করেন তো এ যাবৎ যতজন অন্তর্বর্তী সরকার বলেন, যে কোনো চক্রান্তকারী সরকারই বলেন, কেউ এর মতো ব্যর্থ ছিল? সেই লোকটা কত বড় চিপায় পড়লে পরে মুখ বন্ধ করে ফেলেছে। এর আগে বিভিন্ন নাটক করেছে, যেমন নাহিদকে দিয়ে বলেছে আমি আর থাকবো না, চলে যাব। তো তারপর তো আমরা দেখলাম যে সে তো বিশ্ব বেহায়া। এখন তাদের জামাত শিবির ছাড়া এনসিপির তো কোনো ক্ষমতা নাই। এখন এনসিপির ক্ষমতা তো নাই, এরপরে চাঁদাবাজি কেলেঙ্কারি। আমি মনে করি না যে তারা আসলে কোনো কৌশলের আশ্রয় নিচ্ছে। কৌশলের আশ্রয়ের অংশ হিসেবে কিন্তু নিজের দলের খুব মানে কেন্দ্রীয় নেতাকে চাঁদাবাজিতে ধরা পড়াইয়া এইভাবে 5 জন ধরা পড়া, এটা কোনোভাবেই কৌশল হবে না। এরা আসলে বিব্রত, তারা শত্রু মিত্র বুঝতে পারছে না। জামাত শিবিরকে বন্ধু ভেবেছে, কিন্তু তারা অনেক জায়গায়, জামাত শিবির তো কখনোই কারোর বন্ধু হয় না। মানে গাদ্দার, দালাল, রাজাকার, এরা কখনো কারোর বন্ধু হয় বলেন? এদের কাছে কারোর মা বোন বলে কিছু আছে? প্রতিবেশী বোনকে যদি মিলিটারির ক্যাম্পে দিয়ে আসে, তাহলে সে তার তার মা বোনদেরকে দেবে না কেন? এই যে জামাত শিবিরকে নিয়ে ইয়ে আছে সচিবালয়ের সামনে তাদের স্ত্রীদের, মানে এটা শব্দটার ব্যবহার করলাম না, যাই হোক, এরা তো এই দল, তো তারা তো বিশ্বাসঘাতকতা করবে। ইন্টারনালি বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে হচ্ছে। এই যে ত্রিমুখী ঝামেলা, জুলকারনাইন শাহের এ হচ্ছে একটা মিলিটারির একটা স্পাই, মানে স্পাই বলা যাবে না, মানে কিছু হয় না যে আহ, কিছু টোকাই অনেক সময় পালে। আপনি দেখবেন পুলিশ কয়েকটা নেশাখোরদের মধ্য থেকে 2-1টা নেশাখোরকে পালে, যেন নেশাখোররা কোথায় কোথায় কি করে বা নেশা কই বিক্রি হয় এগুলো জানার জন্য, ইনফরমার টাইপের আর কি। জুলকারনাইন শাহের হচ্ছে যে এই এনসিপির যে পোলাপানগুলো দেখেন, এদের মতো বড় একটা গাদ্দার। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে তার সাথে। একটা সময় সে আমার সাথে খুব ভালো বন্ধুত্ব, যোগাযোগ। ওমা কোন একটা জায়গায় সে কিছু একটা মাতলামি করছিল, মানে খুবই অসভ্য ছ্যাঁচড়ার মতো কিছু একটা লিখছিল। আমি সেখানে মানে একটা কমেন্ট করেছি, সে তেলে বেগুনে জ্বলে উঠে আমার ফোন নাম্বারটা সে পাবলিকলি ফাঁস করে দিয়েছে। মানে একটা কত বড় সন্ত্রাসী হলে, আমি তখন ইন্ডিয়া থাকি, আমার ইন্ডিয়ান ফোন নাম্বারটা পাবলিকলি দিয়ে বলছে যে আমি ইন্ডিয়া থাকি, মানে আমাকে যেন কোনো জিহাদি মেরে ফেলে। তারপর তার মানে মানে সে তো তাসলিম খলিলের ঘেটুপুত্র, তাসলিম খলিল মাঝখানে ইন্টারফেয়ার করেছে, আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, বলেছে পাগল ছাগল ভাই বাদ দাও, এরে আমার দরকার, কারণ সে মিলিটারির অনেক ইনফরমেশন বের করে আনে, সেই। তো এই এই অসভ্যরে তো সেই সময় চিনিস, তার কাছে কিন্তু কারো প্রাইভেসি বলে কিছু থাকে না। মানে সে শুধুমাত্র আমার উপরে কোনো একটা কারণে তার রাগ হয়েছে, ব্যাস সে আমার ফোন নাম্বার ফাঁস করে দিয়েছে। তো এই এনসিপির চাঁদা, মানে সে কিন্তু আরো বড় চাঁদাবাজ, আপনি খোঁজ নিলে জানতে পারবেন। যেহেতু এই জিনিসগুলো যাদের কাছে চাঁদা চেয়েছে তারাই প্রকাশ করছে না, সুতরাং আমি তাদের প্রাইভেসি ভাঙবো না। কিন্তু সে কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে এবং চাঁদা চেয়েছে, কোনো জায়গায় পেয়েছে, কোনো জায়গায় পায়নি। এই এনসিপি বলেন, জামাত শিবির বলেন, এই ত্রিমুখী এদের সাথে একটা ঝামেলা চলছে। এগুলো ভাগাভাগি নিয়েই ঝামেলা, আবার ভাগাভাগি সুষম বন্টন তারা করতে পারলে এগুলো ঝামেলা মিটেও যাবে। তবে মোটা দাগে আমি মনে করি যে এরা এনসিপি এবং ইউনূস এবং জামাত শিবির এবং বিএনপি সবাই একটা চরম সংকটে দিন পার করছে। কারণ তারা প্রথম যে এনিমিটা বানিয়েছে, এই এনিমিটার কোনো দরকার ছিল না। মুক্তিযুদ্ধকে এনিমি বানানো, মুক্তিযোদ্ধাদেরকে শত্রু মনে করা, 1971কে মুছে দেওয়া, যেটা একমাত্র কৃতিত্ব এনে দেবে জামাত শিবিরকে, তারা সেই গ্লানি নিয়ে বয়ে বেড়াচ্ছে। অথচ কিন্তু সিম্পল বিষয় ছিল যে আমরা সে সময় ভুল করেছি, আমাদের পূর্বপুরুষ যারা ভুল করেছিল তাদের তোমরা শাস্তি দিয়েছো, এরপরে যে কটা আছে তাদেরও তোমরা শাস্তি দাও, আর আমরা এই কাজ করব না, হয়ে গেল শেষ। কিন্তু না, তারা সেই 1971 মোছার জন্য প্রতিনিয়ত তারা বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে এবং তারা যথারীতি চরমভাবে পরাজিত হচ্ছে। দেখেন আপনি, তারা ওই যে মন্ত্রিত্ব পাওয়ার পরে মনে আছে বিএনপির সাথে সেই 8 বেদে মন্ত্রিত্ব এবং সেই কাদেরের এই ভিক্টোরি সাইন, তারপরে তাদের অবস্থা দেখতে পেয়েছেন। এখন আবার এসে এই গণমানুষের উপরে তারা যেভাবে রোলার চালাচ্ছে, যেভাবে তারা এই বুলডোজার চালাচ্ছে, তার এর ফলাফল কি হবে এটা তো সুনিশ্চিত। এখন তো মানে আলামত শুরু মাত্র। আমার মনে হয় না যে এটা তারা কোনো কৌশলের আশ্রয় নিয়েছে, কারণ কৌশলের মতো জায়গায় তারা নেই। এবং তাদের চেহারা দেখেন, আরও কয়েকটা উদাহরণ দেওয়া যাবে। গণশত্রুর মুখের অবস্থা দেখেন, আপনি আসিফ নজরুলের অবস্থা দেখেন। আপনি কি মনে করেন যে সে মুখ ফসকে এরকম একটা কথা বলে আবার 8 ঘন্টা পরে ক্ষমা চাওয়ার লোক?
সে কিন্তু এত 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 সৎ লোক না। সেই ভারতীয় 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। কই তুই দেখা, এখন তো ক্ষমতায় আছিস, 1 বছর হয়ে গেল। এই যে ফারুকি শনিবার বিকেলে আসে না, শনিবার বিকেলে আসে না, শনিবার গড়িয়ে কত বিকাল সে পার করে ফেললো ক্ষমতায় থেকে। কই তুই শনিবারের বিকাল আনবে না কিন্তু। মানে দেখেন তারা কিন্তু মাইন্ডকার চিপে আছে, এবং এখান থেকে তারা বুঝতেছে না কিভাবে মানে মানে এমন মাখাইছে যেগুলো খাবে নাকি কোথায় ফেলবে তাও বুঝতে পারতেছে না। পুরো একটা গন্ডগোল অবস্থা তারা আছে। এখন আমার মনে হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা এখন এটা হচ্ছে যে চরম সম্ভাবনা যে এদের এখনই পাড়া দিয়ে ধরতে হবে, নইলে এরা কিন্তু ওই গৃহযুদ্ধের কথা বলে বা যাই বলে এরা কিন্তু গণহত্যা চালাবে, এতে আমার সন্দেহ নাই। তারপর নিশ্চয়ই ভবিষ্যতে দেখতে তো পাবো। আপনারা দুজনই বলতেছেন এর থেকে কোনো ফায়দা আসলে এনসিপি পাবে না, তারপরেও তারা যুদ্ধটা কেন করছে এরকম? মানে কি মানুষকে কি বোকা মনে করে পুলক ঘটক? যুদ্ধ তো আমি এখনো বিশ্বাস করি না, কিসের একই জিনিস যুদ্ধ আপনি বলছেন যে কিন্তু ফ্রেন্ডলি, ব্যাপারটা হচ্ছে যে ওখানে অনেকগুলো দিক আছে, বুঝছো? এইটা ঠিক যে তারা অনেক রকম সংকটে আছে, অপরাধগুলো বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে, খুব ধীরে ধীরে সুস্পষ্ট হয়েছে মানুষের প্রতি অন্যায় করতে করতে একটা, আপনি বলছেন ওই যে একজন ধরা পড়েছে বা 5 জনকে, এটা বাকিদের যদি ধরতো তো সবাই ধরা পড়তো। ক্ষমতা তো তারা প্র্যাকটিস করতেছে, তাদেরকে রক্ষার জন্য সাধারণ মানুষের উপর গুলি চালায়, রাষ্ট্রশক্তি ব্যবহার করে এবং রাষ্ট্রের সমর শক্তি ব্যবহার করে, তো যুদ্ধের অস্ত্র প্রয়োগ হয়। এই যে ব্যাপারটাতে এরা তো এইরকম শক্তির আশ্রয়ে থেকে সব ধরনের অপরাধ করবে। এই যে ওরা তো আরো কয়েকটা বলেছে যে সামরিক জুলকারনাইন সাহেব কি ষড়যন্ত্র করেছিল আর্মির হাতে ক্ষমতা দেওয়ার জন্য। এখন আর্মির হাতে ক্ষমতা নাই, ওর হাতে কিসের ক্ষমতা? ক্ষমতা তো আর্মির হাতেই আছে। এটা তো সেনা সমর্থিত একটা অন্তর্বর্তীকালীন সরকার। এবং আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে কি, একবার সহজ করে বুঝাইলে ব্যাপারটা বুঝতে সহজ হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে এই ইন্টারিম সরকার বলে কোনো সরকারের অস্তিত্ব নেই। বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় উপদেষ্টা নামক কোনো পদই নেই। এখন যখন সংবিধান রক্ষার শপথ নিচ্ছে উনি, সংবিধান সংরক্ষণ প্রতিবেদন করিবেন, মর্যাদা সমুন্নত রাখবেন সংবিধানের, কোন পদে শপথ নিয়ে? সেই পদেরই অস্তিত্ব সংবিধানে নেই। তার মানে পুরো একটা ভুয়া ব্যাপার এইটা। আর একটা হচ্ছে যে ধরুন ওরা যে বিচার বিভাগ থেকে একটা রেফারেন্সের কথা বলা হচ্ছে, সেই কোর্ট বসেছিল, তার কোনো প্রমাণ আজ পর্যন্ত উপস্থাপন করতে পারেনি, এবং সেনাবাহিনী বিবৃতি দিয়ে একবার প্রকাশ করেছে যে ওই সময় তাদের হেফাজতে ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সহ অনেক বিচারপতিরা, জীবন রক্ষার প্রয়োজন ওখানে ছিলেন, কোর্ট বসারই কোনো প্রমাণ নেই। তার মানে একটা বায়বীয় সরকার টিকে আছে কিসের ভিত্তিতে? টিকে আছে তো আর্মি ব্যাকিং, আর্মি সাপোর্ট আছে, তারা টিকে আছে। আর্মি তো নিজে ক্ষমতা নিতে চায়নি। কিছু কিছু জায়গায় আপনারা যেভাবে অত কঠোর সমালোচনা করছেন আর্মিকে, আমি অত সমালোচনা করব না। যে এই টাইমটাতে অন্তত গত জিয়াউর রহমান বা এরশাদের পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটেছে, আমরা আর্মিকে সরাসরি রাষ্ট্র ক্ষমতায় একবারে বসে রাষ্ট্র ক্ষমতা চালানোর আগ্রহটা আমরা দেখতে পাইনি। সে মইনুল আহমেদেরাও চেষ্টা করেছে অন্তত একটা সিভিল গভর্নমেন্টের সামনে রেখে তারা প্রফেশনালি জায়গাটাতে নিজেদের পরিচয়টা রাখার জন্য, এখনো তারা তাই করছে। মানে ঠিক মইনুল আহমেদের গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের কি তফাৎ? বাংলাদেশে বর্তমানে একটা মাত্র বৈধ পদ টিকে আছে, যেটা বৈধ রাষ্ট্রপতি পদটা। সংসদ এটা ডিজলভ করে রেখেছে। আপনার উপদেষ্টা পরিষদটা একটা বায়বীয় বিষয়। এখন রাষ্ট্রপতির হাতে, রাষ্ট্রপতি যদি মানে যে কোনো আদেশ নির্দেশ দেন এবং সেটাতে যদি সেনাবাহিনী সমর্থন করে, তাহলে তো এই সরকার জায়গায় থাকে না, নতুন সরকার। এখন আমরা এটা মেনে নিচ্ছি বা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, পৃথিবী মেনে নিয়েছে, সেটা কতদিন হওয়ার কথা ছিল, আগে হয়েছে না? গণ অভ্যুত্থান গুলো অনেকবার বাংলাদেশে, 90 এর গণ অভ্যুত্থান যদি বলি, ছাত্র গণ অভ্যুত্থান এরশাদ পতনের জন্য অনেকবার হয়েছে। আওয়ামী লীগ 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি যখন একতরফা নির্বাচন করলো, বিপুল আন্দোলন, 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটা গণ অভ্যুত্থানই বাংলাদেশে হয়ে গেল। এবং তারপরে আবার যারা আসলো, হাবিবুর রহমানের যে সরকার, সে সরকার তো 3 মাসের মধ্যে নির্বাচন দিল। এর আগে শাহাবুদ্দিনের সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিল। একটা সিস্টেমের মধ্য দিয়ে উপরাষ্ট্রপতি মওদুদকে নিয়োগ করে এরশাদ পদত্যাগ করেছিলেন, তারপরে মওদুদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনকে দিয়ে। সাংবিধানিক বৈধতা রাখা হয়েছিল, কিন্তু এখনকার কিন্তু কোনো সাংবিধানিক
বৈধতাই নেই যে একটা জি। সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে। না, আমরা ওই জায়গা থেকে সরে এসেছি। এখন ধরেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার মানছি, সেটা কতদিন? 3 মাস হতো। বাস্তবতার কারণে যে সেনাবাহিনী, পুলিশ, জনগণ সবাই সাপোর্ট দিয়েছে যে একটা নির্বাচন করে একটি বৈধ রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে এবং পরবর্তী সরকার এসে পার্লামেন্টের মধ্য দিয়ে যে খণ্ডন করবে কিছু বিষয়, যা হয় কোর্টও হয়তো বা খণ্ডন করবে যে এই অবৈধ কর্মকাণ্ডগুলো রাষ্ট্রীয় বাস্তবতার প্রয়োজনে খণ্ডন করা হলো। এগুলো তো টোটালি অবৈধ একটি রাষ্ট্র ব্যবস্থা চলতেছে এখন, বৈধ সরকার না থাকা অবস্থায়, পরিস্থিতির আলোকে। এটাও তো তারা করছে না। একটা বছর কিসের ভিত্তিতে আছে? না, এক এখন তো বছর, তারা 5 এখন তো মাস, তারা 2 মাস, পায়তারা 3 করছে, মাস, 4 জুলাই মাস না, সনদ ঘোষণা ক্রমাগত। করবে, জুলাই সনদ ঘোষণা করবে, অনেক কিছু তারা পায়তারা করছে। এখন আসাদুল, আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর 30 জুলাই থেকে তারা প্রোফাইল লাল করা শুরু করেছিল, রাইট? তো এখন দেখা যাচ্ছে এই প্রোফাইল লাল করার আইডিয়াটি, কর্মসূচিটি ছিল শিবিরের, রাইট? এখন এই শিবিরের কর্মসূচি এবং পুরো তাদের নেটওয়ার্কে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হয়েছিল সবার কাছে। সেই সময় যে তাহলে শেখ হাসিনা সতর্ক করেছিল, তিনি তো সঠিকই ছিলেন নাকি আসাদ নূর? আমি মনে করি এই প্রোফাইল লাল করার মূল কারিগর শেখ হাসিনা। আবু সাইদের মতো একটা জঙ্গিকে শহীদের মর্যাদা দিলেন উনি কি বুঝে? আবু সাইদকে হত্যা কে করেছে? আবু সাইদের হত্যাকারী কারা? ওই এলাকার দায়িত্বরত পুলিশ অফিসারদেরকে ফাঁসানো হচ্ছে। আবু সাইদ এমন কে তাকে টার্গেট করে হত্যা করতে তাকে হবে বলেন তো শহীদের আপনি? মর্যাদা কে দিয়েছে? শেখ হাসিনা তো দিলেন। কেন এই যে আবু সাইদ, মুগ্ধরুগ্ধ আরো কয়েকটা মিলে বললেন না যে সবাই কালো, শোক 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 দিবস ঘোষণা করলেন, এখন তারপরে না লাল হলো? আপনি শোক কালো দিবস, করছেন, এদের একটা দিন শোক ঘোষণা করলো তো। আপনি শুনতে শহীদ পাচ্ছেন বলেন, আমাকে? শহীদ কখনো বলেন। না না না, শুধু শহীদ তো বলেন, শহীদ আপনি বলছেন? শহীদ কেন বলছেন? শোক অনেক মানুষ মারা গেছে, অনেক ছেলে মেয়ে তিনি শোক ঘোষণা করবেন না? তিনি তো শোক জি ঘোষণা জি, করেছেন। সেখানে সেখানে আবু সাইদের ব্যাপারে তিনি বক্তব্য পর্যন্ত দিয়েছেন যে এই হত্যাটা সম্ভবত আমার ইন্টারনেটের প্রবলেম, আমাকে একটু কনফার্ম করবেন। আপনি আমাকে কন্টিনিউ করুন, আমাকে কি আমরা দেখা দেখতে যাচ্ছে? পাচ্ছি, শুনতেও পাই। হ্যাঁ, ওকে। আসাদুল, যে আমরা আবু আপনাকে সাইদ শুনতে পাচ্ছি। সহ এই এই হ্যাঁ, আবু সাইদ সহ এদের ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয়েছে, মানে এটা স্বীকার করা হয়েছে যে তারা খুব বীর ছিল। আবু সাইদ তো বীর ছিল না, সে তো পুলিশ পিটিয়েছে। না 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 পুলিশ না না, পিটাতে আমার মনে গিয়ে হয় সে আপনি রাবার, মিসইন্টারপ্রেট করছেন। আপনি মনে হয় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তিনি কালো হুম কাপড় পরে এসে ঘোষণাটি দিয়েছেন, কিন্তু হুম, তাদেরকে কাদের শহীদ তিনি উদ্দেশ্যে? আখ্যায়িত করেননি। না না, এটা এটা আপনি বলতে হবে কেন শহীদ? কাদের উদ্দেশ্য করে? সেখানে মূল ক্যারেক্টার কারা ছিল? না, অনেক এই মানুষ শোক মারা ঘোষণা গেছে তাই কাদেরকে বলে সামনে রেখে? আপনি অ- তাকে অনেক মানুষের মধ্যে শোনেন, জামাত শিবির এই আবু সাইদকে আইকনিক একটা ক্যারেক্টার দিয়েছে। আবু সাইদ থেকে তো শুরু। সেটা তো শেখ হাসিনার দেয়ার কিছু নেই, এটা তো শেখ এটা একটা হাসিনা শোক আইকনিক ঘোষণা করার, ক্যারেক্টার হয়েছে। ঘটনা না, মানুষের প্রাণহানি এটা দুঃখজনক ব্যাপার না? হ্যাঁ, অফ এই যে কোর্স, জি, আপনি কি বলেন এটা? এবং of course। আপনি যখন দেখছেন আপনার 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 কোনো পলিটিক্যাল নিচ্ছে জামাত শিবির, মানে তারা তো আবু সাইদকেই আইকনিক ক্যারেক্টার দাঁড় করেছে, আপনি সেটাকে বৈধতা দিয়েছেন। এবং বৈধ আপনি আচ্ছা, এনডিবির ওই ফুটেজটা দেখেন না, আবু সাইদ গিয়ে পুলিশ পেটাচ্ছে, দেখতে পান তো? আপনি দেখতে পান কি কিনা? বলেন আসাদ নূর? আপনি ধরেন শেখ হাসিনা শোক দিবস ঘোষণা করলো, দুঃখ প্রকাশ করলো, তাদেরকে আর্থিক সহায়তা দিল, তারপরও তারপরও সবাই বলল মানুষের জন্য হুম দুঃখ না করে তিনি মেট্রো রেল জড়িয়ে ধরে কান্না করছেন, রাইট? তা আপনি কি বলেন এগুলো? হুম হুম, আপনি তো তার গেমে পাড়া দিলেন। আপনি তার গেমে পাড়া দিলেন না। আবু সাইদ যে পুলিশ পেটাচ্ছে, একটা টেলিভিশনও দেখিয়েছেন আপনি যে পুলিশ পেটাচ্ছে? আপনি দেখিয়েছেন কিনা? আপনি আমার বলেন। আবু সাইদ এনটিভির ফুটেজ, ওই একই ফুটেজে আছে সে পুলিশ পেটাচ্ছে। তো পৃথিবীর কোন দেশে পুলিশ পেটানোর বৈধতা আছে? আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট থাকবে না? সে যে রাবার বুলেটে মারা গেল, সে মারা গেল, তাকে হাসপাতাল কখন নেওয়া হয়েছে, সে শুয়ে পড়লো, তারপরে তার সাথে কি হয়েছে, এটা খোলাসা করেছেন? করেন নাই তো। আপনি করলেন কি, কালো ব্যাজ ধারণ করলেন, এটা লাল হয়ে গেল। কালোকে লাল করলো কে? শেখ হাসিনা করেছেন। তিনি, তার দায়িত্ব কি ছিল? শোক প্রকাশ, দুঃখ প্রকাশ কালো না করে তার উচিত ছিল ঘটনাটা ওখানে কি ঘটেছে, আবু সাইদ কি করেছে। এখন আমরা দেখতে পাই আবু সাইদ পেটায়। কেন আমরা এখন দেখতে পাবো? আপনি এত এত গোয়েন্দা, এত এত টেলিভিশন তৈরি করেছেন, সাংবাদিক, আপনি কি করেছেন? তাদের গেমে পা দিয়েছেন। আপনি তাদের গেমে পা দিয়েছেন, লাল হয়েছে, কালো হয়েছে, এগুলো অনেক কিছুই হবে। তো কি কি করার? আপনি তো এটা স্বীকৃতি দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া কিন্তু চারটিখানি বিষয় না। আপনি তাদের ভাতের হোটেলে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে পিটাবেন, আবার কোর্টে রিট করার পর আপনি ছেড়ে দেবেন। কেন ভাতের হোটেলে নিয়ে যাবেন?
মানে নাহিদ এরা কারা, এদের যোগ্যতাটা কি? আপনি আপনি চিন্তা করেন, আমি সব বাদ দিলাম, তাদেরকে আপনি নায়ক বানিয়েছেন। শেখ হাসিনা হারুন ভাতের হোটেলে নিয়ে তাদেরকে নায়ক নায়ক বানিয়েছে। তারা আজকে যা ফটর ফটর করছে তাদের নিয়ে আমরা কথা বলছি, তারা ওই রকম কোনো যোগ্যতাই রাখে না। এর বড় প্রমাণ কি জানেন? যে নায়ক সে সাময়িক ক্ষুদ্র জিনিসে নিজেকে ব্যস্ত রাখবে না। ওরা এই ছেলেপেলেগুলো এক একটা মন্ত্রী হতে পারতো কিনা আপনি আমাকে বলেন? এরা এক একটা মন্ত্রী হতে পারতো কিনা, যে সরকারই আসুক? ওরা সুষ্ঠুভাবে যদি দেশটা পরিচালনা করার ওদের যোগ্যতা থাকতো, তাহলে আওয়ামী লীগের নাম আগামী 5 বছর মানুষ মুখে নিত না। যাই ঘটাইছে, তারা যেটাই মঞ্চায়িত করেছে সেই মঞ্চায়নে তারা সফল ছিল। কিন্তু দেখেন ওরা যাই কোটি টাকা চাঁদাবাজি করে। কিরে ভাই, তুই তো হবি মন্ত্রী, তোর নজরে তো ছোট কেন? তুই নাহিদের নজরে তো ছোট কেন? তুই আসিম মোহাম্মদ সজীব ভুইয়া তোরে মানুষ ছাপড়ি বলে কেন? তুই আগে ছেঁড়া শার্ট পরতি, প্যান্ট পরতি, এখনো পর, অসুবিধা কি? আমার দেশে মানুষ লুঙ্গি পরে না? আমার দেশে গরিব মানুষ নাই? আছে তো। তাহলে তো তুই তুই এই 10,000 টাকার নিচের কোনো টি শার্ট পরস না, তুই ছাপড়িগিরি করস কেন? মানে ওরা কিন্তু সামলাইতে পারে না। দেখেন আপনি আসিফের বাপ আর নাহিদের বাপরে দেখেন, কারোর ভুঁড়ি বড় থাকতেই পারে, কিন্তু ভুঁড়ি উঁচা উঁচা করে করে সে তারা এরকম এরকম করে পেঙ্গুইনের মতো। আরে তুই, তোর বাপ ওইখানে, তোর রোল কি? মানে মানে এখন আপনি বলেন এরা যোগ্য কিনা? এদের তো শেখ হাসিনা হিরো বানাইছে। এটা আপনি ক্ষোভের কথা বলছেন। পুলক ঘটক দেখুন, মানে এখনো তারা নতুন করে লাল 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 কি লাল দিবস আজকে বোধহয়, রাইট? তো ঘোষণা করছে, কিন্তু কেউ আর প্রোফাইল লাল করছে না। মানে ইন্টারেস্টিং না? মানে এটা যে শিবিরের কর্মসূচি, এবং শিবির তার নেটওয়ার্কে পুরোটা ছড়িয়ে দিল এবং সব মানুষ প্রোফাইল লাল করলো। এখন যারা যারা প্রোফাইল লাল করেছিল তারাও তো শিবিরের ফাঁদে পা দিয়ে দিল, তারাও তো নিজেদের গায়ে শিবিরের গন্ধ মাখলো। ওই সময়ের ঘটনাবলী একটা আসলে ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের ব্যাপার রয়ে গেছে, এবং ইতিহাস যে প্রতি মুহূর্তে মুহূর্তে বদলায়, এই যে আপনি তো নাহিদের স্ট্যাটাসটা থেকেই বুঝতে পারতেছেন যে তারা তাদের নিজেদের অবস্থানকে 1 বছরের ব্যবধান। এই জন্য না, আর একটা কথা মনে পড়ি, জাস্ট এডিশনাল কথা একটা বলি। আজ থেকে 1000, 1500 বা 2500 বছর আগের যে গল্পগুলো নিয়ে আমরা আমাদের জীবনবোধ রচনা করেছি, ধর্মীয় বিশ্বাস বলুন বা যা কিছু বলুন, সেই ইতিহাসের অথেন্টিসিটি আসলে আমাদের কতটুকু? এই যে 1 বছর আগের ব্যাপার মানুষ বদলানো শুরু করেছে, নিজেদের মতো করে ন্যারেটিভ তৈরি করছে, বিভিন্ন বিশ্লেষণ দাঁড় করাচ্ছে, আমি করিনি, ও করেছে, ও করেনি, আমি করেছি। এবং কোন যুগে এসে আমরা করতেছি এগুলো? দেখেন, যখন ইন্টারনেটের যুগে সবকিছু ওপেন দেখা যাচ্ছে, ভিডিও আছে, এত কিছুর পরেও তথ্য গোপন এবং তথ্যের ভিতর বাহির নিয়ে কতই না রহস্য। আমি ওই জন্য আমার মাঝে মধ্যে মনে হয় যে এই যে 2500, 5000 বছর আগের যে বিশ্বাস বা যে যেগুলোকে আমরা বাস্তব সত্য বা ইতিহাস হিসেবেও মনে করে, বা 1000, 1500 বছর আগের বা জিসাস খ্রাইস্টের আমলের যে ঘটনাগুলি, এগুলো নিয়ে পৃথিবীর যুগে যুগে মানে অন্যান্য দেশে খুব চ্যালেঞ্জ হচ্ছে। যারা প্রোফাইল লাল করেছে এখন আচ্ছা, আমি এটাকে আসছি। যে তারা ব্যবহৃত হয়েছে, শিবির তাদেরকে অনেক মানুষকে আমি চিনি যারা কিন্তু শিবিরকে দারুণ ভাবে অপছন্দ করে। হ্যাঁ, তো তারা প্রোফাইল লাল করেছে। এখন যখন তারা জানছে এটা ছিল শিবিরের কর্মসূচি, তারা কি ভাবছে? তাদের দিকে শিবির ব্যবহার করেছে, রাইট? না না, তা তো বটেই। শিবিরের কর্মসূচি শিবির যখন করেছে, এখন মুখ রক্ষার জন্য এরা অনেকে অনেক কথাই বলতেছে। আপনার নানা রকমের লোক যোগ দিয়েছে না। আমি যেমন ধরেন আনু মোহাম্মদের কথা, বা শামিমা লুৎফা, বা কি নাম যেন, ওই যে জার্নালিজমের আমাদের মানে শিক্ষক নেটওয়ার্ক। আচ্ছা, এই এনারা যখন এনাদের জায়গাটা আমি যখন জিজ্ঞেস করে একবারে সরাসরি যে আপনি সরকারে নেই কেন, এটা তো একটা প্রশ্ন। যে আমরা তো নেতৃত্বের পুরোভাগে আপনাকে দেখলাম, আপনারা কোথায় হারায় গেলেন? এখন এদেরও মুখ রক্ষার একটা তো জায়গা আগে। সুতরাং তারা মুখে বলতেছে না, শিখে তারাও একটা পর্যায়ে জানে, বা ওই সময়ে তারাও যে জানেন না সবাই তাও না, অনেকের রিলেশনশিপও ছিল, কিন্তু পরিচয়টাকে তারা ওই জায়গায় নিজেদের নিয়ে যেতে চায় না। এখনো পর্যন্ত কমন পিপল তো পুরোপুরি বুঝেছে তারা প্রতারিত। আমি তো ধরুন আমার মতো মানুষ তো একদিনের জন্য অবস্থান পরিবর্তন করেনি, কিন্তু আমার চারদিকের যে বন্ধু বান্ধব যাদের সঙ্গে মিশি, এদের অনেকেই নানা রকম মানবিক কারণে এবং বোধের জায়গায় গরমিল থাকায় ওই সময় যুক্ত হয়েছিল। ওই মানুষগুলো তো ওখানে নেই আর। কিন্তু পুলক ঘটক সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছে। কিন্তু আপনি যাদের নামগুলো বললেন তারা কি বুঝতে পারছেন নাকি তারা আসলেই এই শিবিরেরই লোক? না না, শিবিরের লোক না তারা, কিন্তু শিবিরের সঙ্গে মৈত্রীকে তারা অপরাধ ভাবে না। তারা ওই লাইনটা মেনটেন করে। ধরেন সমাজতন্ত্রের কথাও বলবে, আবার ইসলামের কথাও বলবে, এরকম আর কি ব্যাপার। গণতন্ত্রের কথাও বলবে,
আবার আপনি বলেন তো যে খেলাফত এবং গণতন্ত্র একসঙ্গে যায়। এই যে লোকগুলো মানে প্রতারণার বহুমাত্রিকতা আছে। একটা কথা খুব পরিষ্কার, ওয়েস্টার্ন ডেমোক্রেসি ইট ইজ এ কনসেপ্ট, এটি একটি রাষ্ট্র পরিচালনার একটি ধারণা, যেখানে নাগরিকের যে অধিকারের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, আইনগত ভিত্তি আছে, তার সঙ্গে ইসলামিক খেলাফতের কোনো মিল নেই। আচ্ছা, এই মানুষগুলোই জানে যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। যে লোকগুলো ইসলামী বিপুল জনগোষ্ঠী, এটা তো সংখ্যায় কম না, অনেক বড় জনগোষ্ঠী, তারা গণতন্ত্রের লড়াই করে, গণতন্ত্র চায়, ভোটের কথা বলতেছে। এখন দেখেন আবার ভোটের কথা বলছে না, আরো অনেকদিন থাকলো তাদের আবার খেলাফতের কথা বলে। মানুষের স্ববিরোধিতা প্রচুর। আপনি যদি খেলাফত চান তাহলে খেলাফতের কথাই সরাসরি বলবেন, আপনি খেলাফতের জন্য এই করবেন। আবার গণতন্ত্রের অধিকার চান কেন? গণতান্ত্রিক অধিকার বা গণতন্ত্র তো খালেদা দিল কি দিল না এটা নিয়ে আপনার আফসোস থাকার কথা না, হাসিনা দিল কি দিল না এ নিয়ে আপনার টার্গেট হবে খেলাফত প্রতিষ্ঠা, গণতন্ত্র ধ্বংস করা, পশ্চিমা গণতন্ত্রকে ভ্যানিশ করে দিয়ে খেলাফতের একটা খেলাফত কায়েম করে। এইটা আপনার লক্ষ্য হওয়ার কথা, এবং এটা আপনার লক্ষ্য, এটা আপনার ঘোষিত লক্ষ্য, আপনার এজেন্ডার মধ্যে আছে। কিন্তু আপনি প্রতারণাটা করছেন মানুষের সঙ্গে, আমরা গণতন্ত্র চাই। এই প্রতারণাগুলো বহু রকমের রাজনৈতিক অঙ্গনে রয়ে গেছে। এটা একটা সিম্পল রাজনীতি, সে গণতন্ত্রের কথা বলতেছে গণতন্ত্রকে হত্যা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা। আসাদুর, আমরা এখন আবার দেখছি যে শাহবাগে গিয়ে তারা ঘেরাও করছে, কি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মানে এই নাটক কি, মানে মানুষকে নাটকে অংশগ্রহণ করছে। শোনেন, শেখ হাসিনার পতনের আগে আগে পলক বলেছিল না আমরা ইন্টারনেট বন্ধ করে নিয়ে এমনি এমনি বন্ধ হয়ে গেছে। এগুলো পতনের আগে পাগলামি করে, এবং তাদের এই পাগলামির কারণে দেশটার এত 12টা বেজেছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস হয়েছে। এই হাসান মাহমুদের মতো অসভ্য বর্বর, এই ওবায়দুল কাদেরের মতো বেয়াদবদেরকে সামনে রেখেছিল শেখ হাসিনা, তার পরিণাম সে ভোগ করছে। এবার এই যে ইউনুস গ্যাং বারবার অনেকে নির্বাচনের কথাটা বলে, আমার খুব হাসি পায়। এবারে আপনার একটু মনে করেন তো, একটু সত্যভাবে নিজেকে প্রশ্ন করেন, ইউনুসের ন্যূনতম ক্ষমতা আছে একটা চেয়ারম্যান ইলেকশন পরিচালনা করার? জাতীয় নির্বাচন এটা চারটিখানি বিষয়, আর আমাদের দেশে মানুষকে এত ভালো যে আপনি সুইচ টিপে দিলেন, আসো তোমরা নির্বাচনে আসো, আসো নির্বাচন দাও। এই যারা যারা এতদিন বলতো রাতের আধারে ভোট, ইলেকশন চাই, তারা এখন ইলেকশন দেবে না। দেখেন এই পোলাপানগুলো ইলেকশনের বিরুদ্ধে। এই অজুহাত, আমার আজকে ঘুম ভালো হয় নাই, না ঘুম আমার আজকে গত রাতে ঘুম ভালো হয় না, ইলেকশন হবে না। হ্যাঁ, ওইখানে একটা গাছ ভেঙে পড়ে গেছে, ইলেকশন হবে না। এবং আপনি এই যে শিক্ষক নেটওয়ার্কদের কথা বলছেন, দেখেন এরা এক একটা বদমাস। আমি শিক্ষকদের ব্যাপারে এই এই বিশেষণ ব্যবহার করতে আমি বাধ্য হইলাম। এরা সুযোগের অপেক্ষায় পিনাকি না। এদের আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে দেন আর যদি এরা ভিডিও করতে পারতো, এক একজন কিন্তু পিনাকি হতো। কারণ আপনি বলবেন পিনাকি কেন উদাহরণ, এই যে পিনাকি গালাগালি করে, এই যে অসভ্য বর্বর, এই যে জঙ্গিবাদের একজন ধারক বাহক, সে কেন? তার নিজের আদর্শকে আপনি তো বলবেন না পিনাকি তো স্বঘোষিত নাস্তিক, সে তো মানে সেই পচা বাম, আপনি অনেক কথা বলবেন। এখন সে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কেন বলে? সে কি মুসলমান? তাহলে সে ইসলাম গ্রহণ করে না কেন? তার নাম পিনাকি ভট্টাচার্য কেন? আপনি বলবেন তার গোপন নাম হচ্ছে ওই হানিফ না জানি কি, হোয়াট এভার হি ইজ, কি পরিচয় দেয়? পিনাকি ভট্টাচার্য। এখন দেখেন এইরকম পচা লোকজন হচ্ছে যে এই শিক্ষক নেটওয়ার্কের এই কিটগুলো। কেন আপনি দেখেন, তারা এই যে বলতো না অভিশাপ আসমান কাঁপে, সেই নারী কিন্তু নিজে মামলা দিয়ে একটা ছেলেকে গ্রেপ্তার করেছে। সে ফোন করে বলেছিল ম্যাম এখন আপনার আসমান কাঁপে কেনা? সে তো গর্বের সাথে বলতো যে এখন আমার আসমান কাঁপে, আমার জমিন কাঁপে, সব কাঁপে, কারণ চতুর্দিকে গণহত্যা চলছে, খুন খারাপি চলছে, মানুষ পাথর দিয়ে। তার এটা বলা উচিত ছিল যে এখনো আমার আসমান কাঁপে না। সে ওই পোলাটারে অ্যারেস্ট করেছে। সেই শিক্ষিকার অবস্থা দেখেছেন? কামরুল হাসান মামুনের ধান্দা কি ছিল? সে ভিসি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাই তো? এখন ভিসি কে? জামাতি তো। আচ্ছা, তারে কি মানে কি শিক্ষা সংস্কার ওইখান থেকে লাথি মাইরা সামিলা লুৎফার এই কামরুল হাসান মামুনের ঠিক লাথি মারে বাইর করে দিল। কারা? শিবিরের পোলাপান। কেন? নাস্তিক, সে নাকি ইসলাম বিরোধী। দিল কিনা? লাথি মেরে বাড়ি করলো কিনা? এদের যদি লজ্জা শরম কিছু থাকতো মুখ খুলে বলতো না যে এটা অন্যায়, এটা ন্যায়। গোপালগঞ্জে গণহত্যা হলো, ফাহমিদুল হকরে দেখছেন একটা কথা বলতে? আপনি দেখেন সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের রংপুরে ফেক আইডি বানাইয়া 30টার মতো বাড়ি ভাঙিয়া ফেললো। একটা শব্দ তাদের মুখ থেকে বের হয়? এই যে চুরি ছিনতাই হইলো, আপনি দেখবেন সুগার কোটেড কথাবার্তা বলবে। এরা এক একটা পিনাকি, এক একটা বদমাস, এরা এক একটা মানে বাংলাদেশে বামদের। এরা বলতে চাই কি যে একটা বিপ্লবের পরে এরকম কিছু কিছু হয়। তো এর চেয়ে বড় বদমাস আর কি আছে? যে সত্য কথা বলতে পারে না, যে ভাসুরের নাম মুখে নেয় না, তারে আপনি
বিপ্লব কি অপরাধ করার সুযোগ দেয়? বিপ্লব উন্নততর কালচারের পথে নিয়ে যাওয়ার কথা। না আবার বিপ্লব কি আরেকটা বলে এই যে শোনেন, বাংলাদেশের ডাকাতি করে ক্ষমতা দখল করেছে যদি ডাকাতি হবে এগুলো তা তো না। ঘটাচ্ছে। বিপ্লব ডাকাতি না, বিপ্লব ডাকাতি করে ক্ষমতা দখল করা না এবং তারপর ডাকাতি শুরু করে না। এগুলো হচ্ছে মানে বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ বলা যায়। কিন্তু আবার বলে ফ্যাসিস্টের দোসররা এগুলো ঘটাচ্ছে। দেখেন, সারা বাংলাদেশের শিক্ষকদের ধরে ধরে পেটানো হয়েছে। এই শিক্ষকগুলোর মুখ থেকে একটা মানে মানে হ্যাঁ, তারাই দালালি করছে বলে তাদের ধরে পেটাচ্ছে না, ভালো মানুষকে তো পিটিয়েছে। কিন্তু এর চেয়ে তো ভালো ছিল এই সন্ত্রাসী ইসলামিস্টদের কাছ থেকে পিটানো খাওয়ার। ওইটা গৌরবের ছিল, ওইটা গৌরবের ছিল। একজন শিক্ষক সৎ কথা বলে জুতার মালা গলায় নেবেন। এটার জন্য আমরা মানে সাধারণ যারা মানুষ তারা কিন্তু তাদেরকে ফিল করতো। এদের তো মানে রাজাকারদের চেয়ে ওটা খারাপ। আপনি দেখেন তাদের ভূমিকাটা কোথায়। বাংলাদেশে বামদের অবস্থা তো খারাপ কেন জানেন? এই যে মেঘমোল্লার বসুর মতো এই যে মানে তাদের বুড়ো বামরা যেরকম পতেছে, এই গুড়া বামরা তারা যে জামাত শিবিরের সাথে মিটিং করে। আপনি দেখেন সে জামাতের টোনে কথা বলে, সকালে বিপ্লব বিকালে খিলাফত। এখন এইটা হচ্ছে যে হারে মজ্জায় এক একটা ফরাদ মজারের মতো বদমাশ বসে আছে। কারণ আপনি ওষুধ কোথায় দেবেন? এখন আবার আপনি বলবেন যে তাহলে সৎ মানুষ কোথায়? সৎ মানুষদের মেরুদণ্ড শেখ হাসিনা খুব দায়িত্ব নিয়ে ভেঙেছেন। আপনি দেখেন শেখ হাসিনার সময় নির্যাতিত মানুষগুলা এক একটা আপনি দেখবেন সবাই কোনো না কোনো সততার কারণে নির্যাতিত হয়েছেন, অথবা তারা পদচ্যুত হয়ে মানে যত দালাল যত বদমাশ আপনি দেখেন। এখন আপনি বলেন এই বেইমানি করেছে ও বেইমানি করেছে, একদম ওয়াকার পর্যন্ত যাবেন। এই বেইমানদের পদায়ন করেছে কে? তেলবাজির মাধ্যমে করেছেন। আজকে আপনি এই যে লুঙ্গির তলায় শিবির, এই যে কাইয়ুম কি যেন নাম শিবিরের, ও ছাত্রলীগ করতো। আপনি সাদ্দামরে প্রশ্ন করেন, ও বলবেন না কোনো শিবির ছিল না। সার্জিস আওয়ামী লীগ করেছে, আপনি জিজ্ঞেস করেন সে বলবেন না আওয়ামী লীগের ছায়াতলে কেউ ছিল না। আরে ভাই বল, আমি টাকা খাইছি, আমি পদগুলো বিক্রি করছি, আমার ছোট ভাই যারা তাদের এরকম ভাগ করে দিয়েছিলাম কোন কোন এলাকায় কি কি পদ বিক্রি করবি, কার কাছে হোস্টেল। এরা টয়লেট পর্যন্ত বিক্রি করে খাইছে, এখন এরা স্বীকার করবে না। এই স্বীকার করে না বইলা আওয়ামী লীগের কারণে আজকে মুক্তিযুদ্ধের এই অবস্থা। আর এই বাম এই বদমাশগুলোর কারণে আমাদের আসলে বুদ্ধিবৃত্তিক জায়গায় কোনো উন্নতি ঘটে না। আমাদের মতো এই যে শিক্ষকদের এখন আমি কিট বলতে হয়, বদমাশ বলতে হয়, কি বলবো আপনি বলেন সুলতান আপা? আমি তাদেরকে কি বলবো? তাদের একটা ভূমিকা আমারে বলেন যে কারণে তাদের আমি প্রণাম করি, তাদের আমি লম্বা একটা সালাম দেই, বলেন তো। কি পুলক ঘটকের কাছে? পুলক ঘটক তো ঘনিষ্ঠ তাদের অনেক, বলুন না। কোন বিষয়ে বলবো বলেন? ওই যে একটা ভালো কাজের কথা বলুন যাতে করে আসাদুল একটা সালাম দিতে পারে। আচ্ছা, এরা ভালো মানুষ তো, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূলধারার সঙ্গে এই মানুষগুলোর আসলে নিবিড় সম্পৃক্ততা ছিল। যদি অতীত ইতিহাসটা বলেন, আমরা একটা বিকৃতির সময় দেখতে পাচ্ছি। আপনার এই যে এখানে মণি সিংদের মতো মানে মহান মানুষরা জন্ম নিয়েছে, টঙ্ক আন্দোলনের মতো আন্দোলন, মানে ইতিহাস যদি বলেন, এরা তো ইতিহাস রচনা করেছে এবং এরা মুক্তিযুদ্ধ করেছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এরা আওয়ামী লীগের সঙ্গে এরা সবাই ছিল, তাদের উত্তরসূরি রয়েছে। যখন একটি ধরেন আমার মুক্তিযুদ্ধের সময় বৈরী পক্ষ চীন ছিল এবং চীনাপন্থী যেসব কমিউনিস্ট তারা একই সঙ্গে আপনার বাঙালি মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধও করেছে অনেকে। আপনার পাবনার ওই অঞ্চলগুলোতে যে আপনি শোনেন, আমি নিজে আপনি ওই ইতিহাসের দিকে আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু ছোট্ট করে না বললে বিকৃত হয়ে যায়। কারণ আমরা তো দেখেছি যে এই বামদের একটি অংশ মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছে, তাই না? এখন ওই প্রসঙ্গে না যান, আবার মূলধারার সবাই তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। চীনারা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যুদ্ধ করেছে, তা তো করেছে, সেটাই বললাম। আলোচনায় না যান, আমরা বরং বর্তমান প্রসঙ্গে থাকি। আপনি দেখুন সেনাবাহিনী আজকে একটা ব্রিফিং করে বলেছে গোপালগঞ্জে তাদেরকে গুলি চালাতে হয়েছে প্রাণ নাশ ঠেকাতে। তো যে 5 জনের জীবন গেছে তাদের প্রাণ না, আর এনসিপির যারা এপিসিতে করে পালিয়ে এসেছে তাদের জীবন। আসাদ নূর, দেখেন আমি এই সম্পর্কে আমি একটু কথা বলি আপনাকে, আমি একটা তারপরে আসাদ নূরের কাছে যান। সেটা হচ্ছে যে আমি দুটো ঘটনা প্যারালাল উপস্থাপন করব সেটুকু বোঝার জন্য। এনসিপি কে আমি মাইনরিটি ধরি, যে একটি মাইনরিটি, তাদেরকে রক্ষা করা সেনাবাহিনীর দায়িত্ব হয়ে গিয়েছিল। পলিটিক্যাল মাইনরিটি, খুব কঠিন অবস্থায় ছিল। তাহলে আমি যে চিটাগাঙে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দেখলাম, আমি গঙ্গাচড়ার কথা বলতে চাচ্ছি। এই যে গঙ্গাচড়ার ঘটনাটা বলবেন সেনাবাহিনী তাদেরকে নির্যাতন করছে, তা আপনি এনসিপি মাইনরিটি আর অন্যরা মাইনরিটি না। আমি সেটা আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে ঠিক গঙ্গাচড়াতেও মাইনরিটির উপর হামলা হচ্ছিল এবং 2 দিন যাবত হামলা হয়েছে।
26 তারিখ প্রথম হামলা করেছে 500-600 মাইকে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে, এবং সেনাবাহিনী পুলিশ টহল দিয়েছে, সাথে ছিল। দ্বিতীয় দিন এসে আবার 27 তারিখ নতুন করে 5-7 হাজার লোক পাশে দিয়ে থাকে, এবং তখনও সেনাবাহিনী এবং উপস্থিত ছিল। এই যে মাইনরিটির প্রতি প্রোটেকশনের জায়গাটা শুধু দেখেন, যে এনসিপি মাইনরিটিকে রক্ষার জন্য গোপালগঞ্জে সেনাবাহিনী এবং পুলিশের ভূমিকাটা, এবং হিন্দু মাইনরিটিকে রক্ষার জন্য ভূমিকাটা কিরকম। আমি এইটুকু শুধু বলার জন্য বলছি, পাশাপাশি দুই মাইনরিটিকে আমি পার করা দিলাম। একটা মাইনরিটি, প্রাণের মাইনরিটি, তাকে গোপালগঞ্জে রক্ষার জন্য অনেকগুলো প্রাণ নিল, এবং মানে যে দৃশ্য আমরা দেখেছি এটা ভয়াবহ। আর এই যে গোপালগঞ্জে যে মাইনরিটির উপর যখন হামলা হলো, সেখানেও সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, এবং যারা হামলাকারী তারা মোটামুটি সফলভাবে তাদের দায়িত্ব পালন করে নিরাপদে চলে গেছে। একটা এতদিন আমরা জানতাম কি যে সেনাবাহিনীর এদের আল্লাহ মানে মাফ করে দিয়েন, তবু কথাটা আমি বলি যে তাদের বুদ্ধি নাকি থাকে হাঁটুতে, রাইট? কিন্তু এখন এদের বুদ্ধি কই আছে আপনারা একটু বলেন তো দেখি। যে তারা বলতেছে যে কি বলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, এরকম একজন মেজরকে তারা আটক করেছে, রাইট? বসুন্ধরা কনভেনশন সেন্টার ভাড়া করে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। বাংলাদেশে কি এরকম বাস্তবতা আছে? হাঁটুতে বুদ্ধি না থাকলে কি এই কথা বলে? না, বুদ্ধি তাদের আছে, আমি বিশ্বাস করি না। বুদ্ধি আছে, কেন করতেছে সেগুলোর মিনিং আলাদা। এটা বুদ্ধি শুদ্ধি করেই কাজগুলো করে এগুলো। আসাদ নূর, কি বলেন আপনি? তাহলে তো ভারতের মিলিটারি প্রধানকে অ্যারেস্ট করে নিয়ে আসুক বাংলাদেশের মিলিটারিরা। কারণ ভারতে যে আওয়ামী লীগের যারা আছে তাদের যে ট্রেনিং দিচ্ছে না, তার গ্যারান্টি কি? দেখেন, শেখ হাসিনা থেকে আমি দুটো জিনিস শিখেছি। বয়স হয়ে গেলে আমি কথা বলবো না, অ্যাক্টিভিস্ট আমি আর থাকবো না, কারণ তাদের প্রচুর ফাউল কথা বলবো, কথা কম বলা উচিত। উনি এই সম্প্রতি গোপালগঞ্জ নিয়ে একটা ভালো কথা বলেছেন। ওনার উচিত এরকম স্পেসিফিক দুই একটা কথায় থাকা, বঙ্গবন্ধুর ভাষণগুলো দেখা। আমিও মাঝে মাঝে বঙ্গবন্ধুর ভাষণ শুনি, এখনো কিভাবে কথা বলতে হয় শিখি ওনার কাছ থেকে। উনি বলেছেন যে কই চিটাগঙ্গে তো এনসিপির ওদের পিটাইলো তো বিএনপির লোকজন, সেখানে তো মিলিটারি যে গণহত্যা চালাইলো না, তাহলে গোপালগঞ্জে গণহত্যা চালাইলো কেন? এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন। একই জিনিস, একই এনসিপির গুন্ডাদের দুই জায়গায় ধাওয়া দিল। আরেকটা কথা হচ্ছে, গোপালগঞ্জে ওরা এপিসিতে ওঠার সুযোগ পাইতো না যদি গোপালগঞ্জের মানুষ ওদের মেরে ফেলতে যেত। এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিই। গোপালগঞ্জ ওইটা কিন্তু আসলে সাধারণ অন্য জেলার মতো না। ওইখানে মানুষজন ওই বল্লম নিয়ে টোটাল যুদ্ধ করে না, আর যখন জড়াইয়া যায় তখন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। আপনি তাদের লাশ ফেলে দেওয়া ছাড়া আপনি পারবেন না। যদি এটা দেখতে চান, গোপালগঞ্জের ধরেন দুই গ্রামের মারামারি দেখেন, মারামারি দেখবেন কতটা ইউনিক। এবং মারামারি পরে আগে যে মামলা করে না, মাথা ফাইটে গেছে দুটা মামলা, ওরকম করে না। এই মারামারির অন্য শৈল্পিক পর্যায়ের মারামারি। তো ওদেরকে দেখেন আপনি, গোপালগঞ্জে ওই এনসিপির চেয়ারগুলো ভাঙা দেখেন, কয়েক সেকেন্ডের ভেতরে দেখবেন উঠে চেয়ার সব শেষ। তো তাদের ওই পালাই যেতে সুযোগ দিত না, ওরা ওদেরও চেয়ারও ভাঙতো না। ওরা যদি ওখানে মুজিববাদের কবর দিতে আসে, গোপালগঞ্জে বৈশাখ মুজিববাদের কবর দেবে। এর আগে কয়েকদিন উস্কানি দিয়ে গেছে কিন্তু, যে ওরা বঙ্গবন্ধু সমাধিস্থল ভাঙবে। তো গোপালগঞ্জের মানুষ তো এটা সহ্য করবে না। ওইটা মূল ব্যাপার। বঙ্গবন্ধুর কবর যখন ভাঙতে চেয়েছে, তখন তারা তাদের জীবন দিয়ে লড়াই করবে, এটাই ন্যাচারাল ছিল। কারণ একবার এই যে মুজিববাদের কবরের চেয়েও ভয়াবহ ব্যাপার ছিল যে তারা 32 নম্বরে নজির স্থাপন করেছে, এরপরে বঙ্গবন্ধুর কবরের দিকে, এবং প্রোগ্রামের নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। এইটাই ছিল, এই ইঙ্গিতটাই তাদের কাছে যথেষ্ট ছিল, এবং ভ্যালিড গ্রাউন্ড ফর দেম টু রেজিস্ট। এইটাকে প্রতিহত করার জন্য একটি ভ্যালিড গ্রাউন্ড তৈরি করে দিয়েছে ঘটনাটা। আমি মনে করি তাদের মৃত্যুও তাদের গর্বের। আমার মতো মানুষও যদি বঙ্গবন্ধুর কবরে কেউ এইভাবে হামলা করার অভিযান চালাতে চায়, আমি সেখানে প্রতিরোধ করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করা একটা ধন্য কাজই মনে করি। সুতরাং দ্যাট ইজ এ ভ্যালিড গ্রাউন্ড। তারা অপরাধ করতে যাচ্ছিল, বিষয়টা ওখানে আটকে নাই তো। আপনি এই জন্য গোপালগঞ্জকে আবার ধন্যবাদ দিতে হবে তাদের পলিসি দেখলে। যদি এইটাই গোপালগঞ্জবাসী ধরে নিত, তাহলে গোপালগঞ্জে ঢুকতে দিত না। এদেরকে গোপালগঞ্জে ঢোকার আগে গাড়িতে লাঠি পেটা হইতো, অনেক কিছু হইতো। আপনি দেখছেন কোথাও তাদের গাড়ি বহরে কোনো একটা ইট কেউ মারছে? ওরা কিন্তু গেছে, সমাবেশ করেছে। গোপালগঞ্জের মানুষ, আমার ধারণা, আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য ছিল ওরা এসে সমাবেশ করে চলে যাক। কিন্তু যেই ওখানে মুজিববাদের কবর বলেছে, তখনই ভাঙচুর শুরু। এর আগ পর্যন্ত কিন্তু ওদের আসতে দিয়েছে। আপনি দেখেন, ওরা নিজেরও কিন্তু অভিযোগ করতে পারেন যা আমরা গোপালগঞ্জে ঢুকতে বাধার সম্মুখীন হয়েছে। না, তোমরা আসো গোপালগঞ্জে। তো যেই মুজিববাদ বলেছে, কারণ আমি শিওর যে ওদের আগমন, ওরাই যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সমাধিস্থল ভাঙবে না, এই পলিটিক্যাল নলেজ গোপালগঞ্জের মানুষের ছিল।
ওরা যেটা করছিল, ওরা একটা 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 গ্রাউন্ড ইয়ে করছিল, মানে সয়েল টেস্টের মতো, যে আমরা একটু যাব, তারপরে আমাদের ওই ইনকেলাব মঞ্চ যাবে, এরকম জায়গায় ভাঙবে। কিন্তু ওইখানে যে এই যে শিক্ষাটা এপিসিতে করে পালাইছে, আর জীবনে গোপালগঞ্জের নাম ওরা নেবে না। এখন এইটা একটা একটা যদি গোপালগঞ্জের মানুষ ভাবতো যে ওরা ভেঙেই ফেলবে, ওদের ওইরকম, ওরা বেহুদা যে এটা জানতো, গোপালীরা জানতো বলে ওদের অ্যাটাকটা করে নাই। আমি আমি এটা আমি নিশ্চিত যে ওরা ওদের অ্যাটাক করে নাই। যেই মুজিববাদের কবর, তখন আর আর ই করে না, যে এটা তো ওরা এখান থেকে শুরু করবে, তারপরে হয়তো ওই সমাধিস্থলের দিকে যাবে, বা পরে ওদের টিম পাঠাবে। উস্কানি ওরা দিয়েছে, ধোলাইটা ওরা খেতো। যদি গোপালগঞ্জের মানুষ খারাপ হইতো বা রাজনৈতিক অসচেতন হইতো, তাহলে ওদের একটারও লাশ থাকতো না। তো তাতে কি হইতো? ইউনুস হিরো হইতো। এই ছাগলের 3 নম্বর বাচ্চা এরা 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 এই যে নাহিদ সার্জিস বলেন, এরা সব কটাই, নাহলে এরা তো অসত না, সঠিকভাবে অসত হইতে পারে না। দেখেন, চুরি বাটপারি করে, ওর বাপে 3টা পরিবারে খেদাইয়া দেয়। ওই যে একটু আগে পেঙ্গুইনের উদাহরণ দিলাম, এই ওর বাপরে প্রথম উচিত ছিল ওর বাপরে বাইন্ধে রাখা। মানে যে তুমি তুমি আমার ইজ্জত নষ্ট করবা, মানে এগুলো। আবার দেখেন ওদের ওদের দলের একজন নারী নেত্রীকে বলে, আমি শেষের দিকে পুলক ঘটক, আপনি মানবাধিকার কর্মী, মানবাধিকার নিয়ে অনেক কাজও করেছেন। আপনি দেখেন যে এমএসএফ এর একটি প্রতিবেদনে জুলাইয়ে মব তৈরি করে 16 জনকে পিটিয়ে হত্যা করা এবং 51 জনের লাশ উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে। আপনি জানেন যে এই পরিস্থিতি থামবে কবে? না, এটা হচ্ছে যে চূড়ান্ত নৈরাজ্য চলতেছে। তো একটা কোনটা সরকার না, এই অপরাধ যারা করছে তাদেরকে প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি যখন বলে যে এটা প্রেশার গ্রুপ, তার মানে তার বৈধতা দিচ্ছে এদের অপকর্মের। এই প্রেশার গ্রুপ মানুষকে ধরে নিয়ে, একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তাকে ধরে নিয়ে প্রকাশ্যে তারা পুলিশের সঙ্গে ওরা অ্যাকশনে যুক্ত হচ্ছে। মানে একটা ফর্মাল পুলিশ আর একটা হচ্ছে ইনফর্মাল প্রেশার গ্রুপ যৌথভাবে এই অপারেশন গুলো করছে। কতজনকে মেরে, এজন্য আমি বলি যে একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন আগামী দিনে লাগবে, যে আসলে কারা কতজনকে মেরেছে। এই কথাটা আমি বিশ্বাস করি না যে আসাদ নূর আমাদের বলছিল না যে শোক প্রকাশ কেন করলো, কেন শুধুমাত্র ওই আপনার রংপুরের ওই ছেলেটার জন্য শোক প্রকাশ করেছে তা না তো। আওয়ামী লীগের অনেক ছেলেকে, ছাত্রলীগের ছেলেদেরকে চট্টগ্রামে পিটিয়ে মেরে ফেলেছে না। বিভিন্ন শোক প্রকাশ করার একটা বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছিল। মানে আসলে কারা বেশি মেরেছে, কারা কম মেরেছে, এটাই এখনো আমরা নির্ধারণ করে উঠতে পারিনি এই গত জুলাই আগস্টে যা ঘটেছে। এবং জুলাই আগস্টের পরে একচেটিয়া ভাবে এরা মারছে, প্রচুর মানুষের প্রাণহানি করছে। ওই যে এক জায়গায় আমি একটু আগে বললাম যে হিন্দু মাইনরিটি, ধর্মীয় মাইনরিটি, তাদের রক্ষার জন্য যখন পুলিশ অ্যাকশনে থাকে বা আর্মি অ্যাকশনে থাকে, এই আর্মি আছে, সেখানে যারা আক্রমণকারী তাদের একটা চুলো বাঁকা হয় না। আবার গোপালগঞ্জে যখন দেখতেছি মাইনরিটি পলিটিক্যাল পার্টি এনসিপি ক্ষমতাসীন, আচ্ছা, এদেরকে রক্ষার জন্য মানুষের প্রাণহানিও ঘটায় দিচ্ছে। এই যে বাস্তবতা, এখানে কত মানুষ আমরা আরো এর পরে ভিকটিম হবো আমরা জানি না, আমি নিজে বাঁচবো কিনা আমি জানি না। এই বাস্তবতায় আমরা যারা সাহস করে কথা বলি। জি, যে আসাদ নূর, আপনার কাছে শেষ প্রশ্ন, যে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে ঐক্যবদ্ধ যদি না থাকে তাহলে আবার একটা 1-11 মতো পরিস্থিতি হতে পারে, এরকম সম্ভাবনা আছে কিনা? আবার জাতীয় সরকার নিয়ে আপনারা দেখছিলেন যে নাহিদ ইসলামরা কথাবার্তা বলছে, বিষয়টি কি হতে যাচ্ছে? আমি এই জায়গায় একটু টেনে নেই আসাদ নূর, 111 শব্দটার কথাটাই আমার প্রশ্ন, কিন্তু আবারও 111 হতে পারে, হোয়াট ইজ ইট? 111 কি হয়েছে? সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছে, এই তো। এখন যারা আছে এরা কারা? এটা সেনা সমর্থিত একটা অন্তর্বর্তী সরকার কিনা, এইটা কি? মানে নতুন করে 111 এর প্রশ্নটা কেন আসে, এই জায়গাটা আমার কাছে খুব ক্লিয়ার না। এরা এই কথাটা দিয়ে আসলে বুঝাতে চায় কি এরা কোন সিভিল গভর্নমেন্ট বা এদের কোনো বৈধ গভর্নমেন্ট? আপনাকে বুঝে নিতে হবে যে আপনারা শুধু শিবিরের দোষ দেন, তারা ছুপা। ফখরুল ইসলামও তো বলতে পারছে না, একটু ঝেড়ে কাশতে হবে যে ক্ষমতাটা আমাদের একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় না ভাই, অনেকদিন ক্ষমতার বাইরে, একটু দেন না ভাই, এই যে এই ঝামেলা দেরি না করে একটু দিয়ে দেন না ভাই। এইটা হচ্ছে ওনাদের বক্তব্য, এই কারণে ওনার বক্তব্য। আর হচ্ছে যে মিলিটারি পাহারায়, আচ্ছা, ওনাদের নেতা তারেক রহমান কেন বিদেশে? উনি দেশে এসে জনগণকে মোবিলাইজ করে উনি ক্ষমতা নেবেন না, উনি রাষ্ট্র ক্ষমতা যাবেন না, নির্বাচন আদায় করবেন না, উনি নিজে কেন বিদেশে? এটাই তো ক্লিয়ার। কিন্তু সেই দিনে 1 বছর আগে সেই দিনই তো উনি আসে যে হাসিনা খারাপ ছিল, হাসিনা নিপীড়নকারী ছিল। আপনার লোক এরাই যে এই যে আজকে এই ভদ্রলোক নাহিদ বললো যে সব উপদেষ্টা নাকি উনি অথেন্টিসিটি দিয়েছে, বৈধ মানে লিখে দিয়েছে যে এই কয়েকটা চলবে, ওনার কাছে নিয়ে এই উপদেষ্টা হয়েছে। সেই লোকটা দেশের বাইরে, উনি কেন পলাতক? শেখ হাসিনা পলাতক আমি বুঝলাম, ব্যাপারটা হচ্ছে যে ওদের ইনহেরেন্ট উইকনেসটা মারাত্মক।
এখন অনেক বুড়োরাও কিন্তু বিছানায় প্রস্রাব করে ভূতের ভয়। এখন আপনি এটা সমাধান কেমনে করবেন? কারণ সে কেমনে দোষে আসে না, তার এই ভয়ের সমাধান আপনি আমি কেমনে করবো? এটা তারে করতে হবে। মানে একটা বায়বীয় ভয়, যেটা যে ভয় তারা করছে। এখন সে কি আসলেই 21 আগস্ট গ্রেনেড হামলা করেছে? ভয় আছে না, সে সে কি বাংলাদেশের রাজনীতিকে বিশ্বাস করতে পারতেছে না, যে কেন রাজনীতি সে পারে রেখে গেছে। কেন পারছে না কেন পারছে না? সে কি হত্যা করেছিল? 10টা সে কি মামলা, এটা কিন্তু বিশ্বাস করতে পারতেছে না এখনো। আচ্ছা, মানে তাহলে সেটা করেছিল, তার সাথে এরকম না কেউ না করে না, দিতে আমি পারে? আমি আমি কয়েকটা জায়গা বন্ধ থেকে করতে হবে। শুনেছি তারেক রহমান নিরাপদ বোধ করছেন না দেখে দেশে আসছেন কেন না। কেন এই রাজনীতিকে মুহূর্তে অনিরাপদ কে করেছেন? জানি না, এটাকে সে ভয় পাচ্ছে। বাংলাদেশের জনগণকে একটু স্টাডি করা আছে এদের। কিন্তু জি। পুলকদা, বাংলাদেশের রাজনীতিতে বিচারটা রিয়েলি আবারও হয়, এখনো মামলাটা দিয়ে রেখেছে, আপিল করে রেখেছে। 10টা কষ্ট মামলা, এই কয়েকটা জায়গায় যে খুব কঠিন ব্যাপার, এটাতে উনি দণ্ডপ্রাপ্ত অলরেডি। ওই এবং যেভাবে এই বিচার বিভাগ দিয়ে খালাস করে নিয়েছে, আমার ধারণা উনি একেবারে খুব ভালো একটা জায়গায় নিশ্চিত অবস্থা না হওয়া পর্যন্ত উনি আসার সাহস পাচ্ছেন না। নইলে তো ওনার ফিল্ড এখন ছিল, আওয়ামী লীগ বিতাড়িত, আমি বাংলাদেশের জনগণকে মোবিলাইজ করে, কিন্তু উনি সেই ভরসাটা জনগণের উপরে রাখতে পারলেন না। জি, বাংলাদেশের গণমানুষের উপরে গণহত্যা চালিয়েছিল জামাত এই রাজাকারীর মাধ্যমে, আর তারেক রহমান বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করেছেন। এখন সেই ভয় যদি ওনাকে তাড়া করে বেড়ে, সেটা সমাধান আমার জানা নেই। আমি শুধু দুইটা পয়েন্ট বলে দিই সুলতান আপা। আপনার মনে আছে গোপালগঞ্জে গণহত্যা চালানোর সময় উপদেষ্টা আসিফ নজরুল্লাহর আসিফ ভুইয়া, সজীব ভুইয়া ও ক্রীড়া উপদেষ্টা ও এখানে কি মনিটরিং এ এই যে গণহত্যা চালানোর নির্দেশনা দিয়েছে, তারা ওদের বিচারেই বাংলাদেশে হবে। এবং এই মিলিটারি, এই কাওয়ার্ড মিলিটারির নিরাপত্তায়, হ্যাঁ, এবং পূর্ব একদিন ধরে আগে থেকে পিনাকি ফ্রান্স থেকে ঘোষণা দিয়ে 32 ভেঙেছে, এবং মিলিটারির পুরো সমর্থনে এই কাজটা হয়েছে। ওয়াকারের বিচার হবে এবং প্রত্যেকটা হত্যা খুনের সব ষড়যন্ত্র বাটপারির বিচার এই বাংলাদেশে হবে। এখন এটা আওয়ামী লীগ করতে পারবে কিনা সেটা আমি জানি না, কারণ তারা এখনো কাওয়ার্ড দ্বারা বেষ্টিত। আপনি দেখেন, আপনি নিজে তো ওবায়দুল কাদেরের যে প্রশ্নগুলো করেছেন সে সদুত্তর দেন। তার তো লজ্জা হইলে আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমি এই অন্যায়গুলো করেছি। ওবায়দুল কাদের আওয়ামী লীগকে ধ্বংস করেছে। ইন্টারনাল কু নিয়ে কেউ কথা বলে না কেন শেখ হাসিনার? আপনি দেখছেন পতন 5ই আগস্ট, এর আগে ইন্টারনাল কু শেখ রেহানার সাথে, সেগুলো নিয়ে কথা হয় না? কথা সব কিছু নিয়েই হবে, কোনো কিছু গোপন থাকবে না। কিন্তু সময়ের অপেক্ষা, দেখা যাক। এবং এই যে উপদেষ্টারা যাদের নিয়ে আপনি ভাবছেন ইউনুস গ্যাং, তারা যে কতটা ব্যর্থ, কতটা নির্বোধ হইলে পরে তারা গণহত্যা চালাচ্ছে এবং পুলিশ কন্ট্রোল রুমের সামনে মনিটরে সিসিটিভি বসে এই গণহত্যার নেতৃত্ব দিচ্ছে, এটা আবার সে ফেসবুকে ফুটানি মারছে, ফেসবুক করে বাঁচাবে। আর না আছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। শেখ হাসিনার এর জন্য শাস্তি হওয়া উচিত। এই ধরনের ছাত্রী বলবান কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়? ওই কাইয়ুম টাইম মাদ্রাসার এই ছাত্রীগুলো, এই যে আরেকটা মাহফুজ, সে আবার মাস্টার মাইন্ড, এরা কোন যোগ্যতায় মাদ্রাসায় ইয়েতে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে? মানে এগুলো কিন্তু সিগনিফিকেন্ট। শিক্ষা সব মূল জায়গাগুলো ভেঙে ফেলেছিলেন শেখ হাসিনা, যেটার খেসারত আমরা দিচ্ছি। এটাই আমার বক্তব্য। পুলক ঘটক এবং আসাদ নূর, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই আলোচনার কোনো শেষ নাই, তবে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি জরুরি সতর্কবার্তা জারি রয়েছে 8 আগস্ট পর্যন্ত, বাংলাদেশে কিছু ঘটার একটা আশঙ্কা কিন্তু খুবই তীব্রতর হচ্ছে। আমরা জানি না কি ঘটবে, তবু আপনারা নিরাপদে থাকেন সেই প্রত্যাশা রাখছি এবং